এই নির্বাচনটা নিয়ে যদি বলি জামাত এনসিপি বিএনপি কারো খুব একটা বড় ধরনের প্রশ্ন নেই। প্রশ্ন হলো যে দ্বিমতের জায়গাটা তৈরি হয়েছে, তো এর আগে আমরা সংসদ বর্জন এবং শপথ বর্জন এগুলো দেখেছিলাম। গতকালকে একই জিনিসটাই দেখলাম যে আপনারা এনসিপি এবং জামাত শপথটা বর্জন করলো। ঠিক আগের জায়গায় ফিরে যাচ্ছে কি সংসদ, মানে রাজনৈতিক দলগুলো? আচ্ছা, আমি আপনাদের কথা বলার জায়গা তো আছে। তা তো অবশ্যই। দেখেন, এখানে আমি আগে একটু আগের বিষয়গুলো অ্যাড্রেস করে আপনার এই জায়গায় আসছি। সেটা হচ্ছে আমাদের আসলে আমরা যারা তরুণ রাজনীতিবিদ হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করেছি এই 5 আগস্ট পরবর্তী সময়, আমাদের খুব মানে কপাল খারাপই বলবো। সেটা হচ্ছে যে আমাদের রাজনীতি করতে হচ্ছে এমন মানুষজনের সাথে যারা আসলে মোটামুটি লেভেলের চোর বাটপার, ঋণ খেলাপি, বিদেশি নাগরিক, এই ধরনের লোকজনের সাথে। এবং আমরা দেখছি যে এবং হত্যা মামলার আসামি, বিশেষ করে হত্যা মামলার আসামি, এনাদের সাথে আসলে আমাদের রাজনীতি করতে হচ্ছে। দেখেন, আমরা যে ইতিহাসগুলো পড়ে বড় হয়েছি যে আগের রাজনীতি ছিল শিক্ষাবিদ, তারপরে ধরেন বিজ্ঞানী, এই মানুষগুলোকে দিয়ে আসলে যেই ইতিহাস বাংলাদেশের যদি বলে একদম শুরুর দিকে স্বর্ণালী ইতিহাস, এইখানে এই মানুষগুলো ছিল আসলে বেস পয়েন্টে। এখন আমরা সংসদে যাব, আমাদের যে 6 জন নব্য সংসদ সদস্য তারা আসলে সংসদটা শেয়ার করবে এই ধরনের মাফিয়াদের সাথে, যারা আসলে নব্য সালমান এফ রহমান হওয়ার পথে। সুতরাং এই জায়গায় আসলে খুব বেশি রাজনৈতিক পরিবর্তন আমরা আসলে যদি আশা করি সেটা আসলে খুব কঠিন হবে। তারপরেও তাদের বিষয়ে আপনাদের অভিযোগ নিয়ে আমি ঠিক আছে, অভিযোগগুলো আমি নিচ্ছি আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। একই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে আসতেছে যে আপনারা শপথে গেলেন না, আপনাদের সঙ্গে তো এখন পর্যন্ত কোনো হয় নাই, মানে কথা বলার জায়গা আছে। অবশ্যই এই জায়গায় আমরা আসছি। এটি কেন শপথে গেলাম না, এই জায়গায় আমি আসছি। দেখেন, ভাই বলছেন যে ক্ষমতায় না গিয়েও ক্ষমতায় আমরা থেকেছি। দেখেন, আমরা এখন তো আসলে লোকের কাছে পরিষ্কার, সাধারণ মানুষের কাছে এটি একেবারে জলের মতো পরিষ্কার যে কারা আসলে ক্ষমতায় গুপ্ত হিসেবে ছিল। আসলে ইউনূস সরকারের সরকারেও আমরা দেখেছি বিএনপির অনেক গুপ্ত ছিল, সেটা এখন আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। সেটা হচ্ছে আমরা দেখলাম নিরাপত্তা উপদেষ্টার কথা আপনারাই বললেন। এখন দেখছি যে স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন তিনিও এখন মন্ত্রিপরিষদ সচিব তারেক সরকারের। এবং আরও গুরুত্বপূর্ণভাবে যে অ্যাটর্নি জেনারেল, উনি তো আসলে ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল, উনি তো তখন থেকে আসলে প্রচারণাতেও যুক্ত ছিলেন পদে থেকে, এবং এর পরবর্তীতে উনি ওনার যোগ্য সম্মান তারেক সরকারের আইনমন্ত্রী হিসেবে উনি পেয়েছেন। এবং আরেকজন তো আছেই, হায় খালেদ খ্যাত আমাদের আসিফ নজরুল স্যার, উনি তো আছেই। উনি তো আসলে আরও কতভাবে আসলে সার্ভ করেছে, ওনার কথা বাদই দিলাম। সুতরাং এবং আরও তো আছে, আমরা জানি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের তার বন্ধু বান্ধব আসলে সরকারে ছিলেন। সুতরাং গুপ্ত বিএনপি তো প্রচুর ছিল ইউনূস সরকারে, সেটি এখন মানে জনগণের কাছে পরিষ্কার। এটি তো আসলে কারোর কথায় পরিবর্তন হবে না। মানে ডক্টর ইউনূস বলছে যে ডক্টর ইউনূস বলছেন যে ছাত্ররা তাকে নিয়োগ করেছে, সেই সরকারে গুপ্ত বিএনপি ঢুকলো, তখন আপনাকে চুপচাপ বসেছিলেন? হ্যাঁ, শোনেন, এখানে হচ্ছে মজার ব্যাপার হচ্ছে, এটা আমাদের একজন কমরেড যিনি সাবেক উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম, তিনি কিন্তু বলেছিলেন যে তারা আসলে সরকারে যাওয়ার পরে তারা 1 মাসের মধ্যে দেখেছে যে এগুলো সব দখল হয়ে গেছে। তো সে খুব সুন্দর করে এই বিষয়গুলো বলেছে যে কিভাবে দখল হয়েছে এবং কে আসলে এসে কোন জায়গার সচিবটা চেয়েছে, কে আসলে কোথায় কোন জায়গার চেয়ারম্যানটা চেয়েছে, এগুলো উনি কিন্তু খুব ভালোভাবে করেছে। আর স্বাভাবিকভাবেই যখন আসলে যেই দল বড় দল, তারা স্টেক চাইতে আসে, না হলে তো তারা আসলে ফাংশন করতে দিতে চায় না, এবং তারা তাদের মাঠের যে একটা প্রভাব, সেই প্রভাব দেখানোর চেষ্টা করেছে। স্বাভাবিকভাবে সেটা এনসিপি ছিল না, এনসিপি নতুন রাজনৈতিক দল, এনসিপি তো কোনো প্রভাব নাই। এবং গণ অভ্যুত্থানের আমি যদি বলি যে অগ্রনায়ক হিসেবে যারা আসলে সরকারে ছিল, তাদেরই আসলে স্টেক খুব বেশি ছিল না, এবং তারা তো অনেক সিদ্ধান্ত নিতেও পারেনি সরকারের এই বিভিন্ন মহলের আসলে চাপের কারণে। সেটি আমার মনে হয় যে সেটি তাদের জায়গা থেকে তারা এর মধ্যেই বলেছে। এবং দেখেন, এর ফলে যেটা হয়েছে যে এইবার কিন্তু জনগণের কথা ভাই বারবার করে উল্লেখ করলেন, জনগণ কিন্তু এবার একটা বড় ধরনের বার্তা দিয়েছে বিএনপির জন্য। সেটা কি বলেন তো, যে বিএনপির আমি যদি বলি একেবারে নিরপেক্ষ জায়গা থেকে, যে
জামায়াতের জোট বলেন বা আমাদের জোট বলেন, জামায়াত কিন্তু তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করেছে এবার। আর আমি যদি বলি গুপ্ত থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা, সেটা আমি একপাশে রেখেও যদি বলি, বিএনপি কিন্তু এবার তার যে ভোট, তার 70% কিন্তু তারা এবার সে হারিয়েছে। এবং এই হারানোর পরে এখন তারা তাহলে কিভাবে করে সরকার গঠন করছে, কিভাবে বিজয়ী হলো? দেখেন, বিএনপি একেবারে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের যে ভোটগুলো সেগুলো কিন্তু তারা এবার নেবার চেষ্টা করেছে। এবং আমরা দেখেছি বিএনপির বিভিন্ন নেতৃত্ব তারা কিন্তু আওয়ামী লীগকে দায়িত্ব নিবে, এবং তাদের জোটের যারা, আমরা দেখেছি নুরুল হক নূর, তিনিও কিন্তু বলেছেন আওয়ামী লীগের দায়িত্ব আমি নিচ্ছি। সুতরাং এইভাবে করে এবং তাদের যে এই যে চাঁদাবাজি, দখলবাজি, এর কারণে কিন্তু জনগণ এক ধরনের পারসেপশন কিন্তু জনগণের মধ্যে বিল্ড আপ হয়েছে, এবং তারা কিন্তু এটার ভুক্তভোগী। সেই কারণে কিন্তু আমি মনে করি যে বিএনপির আসলে বড় একটা ভোট ব্যাংক কিন্তু সে হারিয়েছে। তো আমি বলবো যে এখানে এই জায়গা থেকে তাদের যে আরেকটা ব্যাপার, যে তারা যে বলছে যে তরুণরা আসলে রাজনীতিতে আসার ক্ষেত্রে তাদের একটা নেগেটিভিটি আমরা সবসময় খেয়াল করেছি, কিন্তু অথচ আমি সবসময় যেই মানুষ যেই রাজনীতিবিদদের আমি অনুসরণ করি তাদের মধ্যে একজন হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি ভয়েস অফ আমেরিকার একটা ইন্টারভিউ উনি বলছেন, আজকে থেকে 14 বছর আগের ইন্টারভিউ উনি বলছেন যে আমাদের দলের সংস্কার, প্রশ্নকর্তা বলছেন যে আপনার দলের সংস্কার প্রয়োজন আছে কিনা। উনি বলছেন আমার দলের সংস্কার তো আমার দলের জন্যই প্রয়োজন, আমার দলের যেটা সমস্যা সেটা হচ্ছে আমার তৃণমূল থেকে নেতাকর্মীদের উপরে নিয়ে আসতে হবে, আমার এটা উপর থেকে নির্বাচন করলেই হবে না, আমার তরুণদের আসলে দলে নিয়ে আসতে হবে। সুতরাং সেই যে ওনার একটা পজিটিভিটি তরুণদের রাজনীতিতে আনার ক্ষেত্রে, সেই জায়গাটা বিএনপিতে মিসিং। আমার মনে হয় এটি যদি বিএনপি অ্যাডপ্ট করে, বিএনপিরই আসলে ভবিষ্যতে তাদের জন্য একটা ভালো বার্তা দিবে। এবং দেখেন, এই যে বলছি, আপনি যে বলছেন যে আগের জায়গায় আমরা ফিরে যাচ্ছি কিনা, আমরা গতকালকে যে শপথ নেওয়ার ক্ষেত্রে আমরা কেন নিলাম না, আমরা কেন বয়কট করলাম, এটি আপনারা শপথ নিয়েছেন, সরকার যে শপথ, সেখানে অন্ততপক্ষে আমি জুলাই সনদটা নিয়ে আপনাদের মধ্যে ডিবেট আছে, গণভোট নিয়ে আছে। এই সরকার যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত, সেটা আপনারা প্রথম সংসদ সদস্য হিসেবে শপথ নিতে, সেটা প্রমাণিত, ঠিক আছে? যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা শপথ গ্রহণ করছে, সেখানে না যাওয়াটা, সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, সেটাতে ব্যাখ্যা করব, কারণ হচ্ছে আপনি যখন গণভোটের এই জনরায়ের ম্যান্ডেটকে অস্বীকার করবেন এবং 5 আগস্ট পরবর্তী সময় শুধুমাত্র শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, এটি সম্ভব হয়েছে কিন্তু 1400 প্রাণের বিনিময়ে। এবং আপনার এটা বুঝতে হবে যে এই সংস্কার, এই গত যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরও একটা ম্যান্ডেট। এখন এসে ওনারা যখন প্রশ্ন করছেন, ওনারা এখানে ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন। ওনারা কিভাবে ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন? ওনাদের যখন বলা হয় যে গণভোটের যে ম্যান্ডেট, গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হলো, আপনারা খালি বারবার একটা বিষয়ে যদি এমফাসিস করেন যে বিএনপি সরকার গঠন করছে, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জিতেছে, ব্যাপারটা কিন্তু শুধু তাই না, গণভোটও কিন্তু জিতেছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুতরাং গণভোটে যখন আমরা দেখছি যে গণভোটের বিভিন্ন যে প্রশ্ন, সেগুলো নিয়ে তাদের মধ্যে অনাস্থা, তারা বলছে, তারা ইশতেহারে দিয়েছে তারা উচ্চকক্ষে, তারা আসনের ভিত্তিতে ওনারা উচ্চকক্ষ করবে, কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্তের মাধ্যমে জনগণ রায় দিয়েছে যে এটি ভোটের পার্সেন্টেজ অনুসারে হবে। সুতরাং এই যে যখন অবস্থা, তারা মাঝে মাঝে সংবিধানকে, ওনারা যখন বিপদে পড়ে যান, ওনারা যখন দেখতেছে ওনাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে না, ওনারা তখন কি করেন জানেন? সংবিধানের দোহাই দেয়। অথচ সংবিধান অনুসারে কিন্তু ওনারা নির্বাচন করতে চান না। সংবিধান অনুসারে নির্বাচন করলে কবে নির্বাচন হতো? 2029 সালে। কিন্তু ওনারা কি চান? এখনই নির্বাচন চান। এখন যখন নির্বাচন চান, তাহলে এখনকার নির্বাচনটা কিভাবে হলো? এখনকার নির্বাচনটা কিন্তু হলো জুলাই সনদ আদেশের ভিত্তিতে। আপনি দেখবেন যে জুলাই সনদ আদেশে যেটি লেখা আছে, যে গণভোটে যেটি হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আমি জানি না এটা আসলে কতজন খেয়াল করেছে। আমি একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে গণভোটে কিন্তু একটা খুব মজার বিষয় আছে। সেটা হচ্ছে যখন প্রশ্নটা আপনি খেয়াল করবেন যে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব, দেখেন এখানে দুইটা বিষয় আছে। এই হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ কিন্তু দুইটা বিষয়ে তার ম্যান্ডেট দিয়েছে। একটা কি? জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এটাই ওনারা বলতেছে এটার লিগাল বেসমেন্টটা কি? এটার লিগাল বেসমেন্টও গণভোট। কারণ গণভোটের মাধ্যমে জনগণ এটাই বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এটাও কিন্তু আসলে সমর্থন করেছে জনগণ। সুতরাং জুলাই সনদ যখন ওনার প্রশ্নবিদ্ধ করতে চান, তাহলে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা হয় এবং এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ হলে কিন্তু আসলে বিএনপির ক্ষমতায় যাওয়া এটাও প্রশ্নবিদ্ধ হয় এবং সরকার গঠনও প্রশ্নবিদ্ধ হয়।